তথ্যপ্রযুক্তির এই অবিশ্বাস্য দ্রুতগতির বিশ্বে প্রতিদিন এত কিছু ঘটছে যে সবকিছু ট্র্যাক রাখা প্রায় অসম্ভব। একদম অসম্ভব। মানে প্রতিদিন নতুন কিছু না কিছু এসেই যাচ্ছে। ঠিক, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা সামনে আসে যা শুধু খবরের শিরোনামই হয় না, বরং আমাদের গোটা ভবিষ্যৎ, রাজনীতি আর নিরাপত্তার সমীকরণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই গভীর আলোচনায় বা ডিপ ডাইভে আমাদের মূল ফোকাস হল ২০-২৬ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট। রাইট। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। এই সামিটে গ্ল্যামার ছিল, বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ছিল, কিন্তু সব ছাপিয়ে জন্ম নিয়েছে এক বিশাল চমকপ্রদ বিতর্ক। আর আজ আমরা ইমোশনের বাইরে গিয়ে দেখব সোর্সগুলো আসলে কি বলছে। আমাদের আজকের আলোচনার ভিত্তি হিসেবে থাকছে রয়টার্স, আল জাজিরা, ইকোনমিক টাইমস এবং এনডিটিভির মতো প্রথম সারির সংবাদ মাধ্যমের গ্রাউন্ড রিপোর্ট। হ্যাঁ, এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জিওপলিটিক্স নিয়ে ডার্জি পার্কে প্রকাশিত একটি অত্যন্ত গভীর একাডেমিক পেপার খৈতান অ্যান্ড কোর গ্লোবাল এআই ব্রিফ থাকছে। আর থাকছে C4ISR নেট এবং আর্মি রিকগনিশনের মতো ডিফেন্স টেকনোলজির কিছু মারাত্মক ইন্টারেস্টিং সাম্প্রতিক আপডেট। আজকের এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নির্দিষ্ট ৪ পেয়ে রোবট কুকুর। আমাদের মিশন হল এই বিতর্কের একেবারে গভীরে যাওয়া। বিতর্কিত ডগ আসলে কার তৈরি, হ্যাঁ, আসল সত্যিটা কি? সেই সত্য উদ্ঘাটন করা। এর পাশাপাশি একটিমাত্র ঘটনা কিভাবে বিশ্বব্যাপী এআই রেস, পরাশক্তিগুলোর ভূ রাজনীতি এবং প্রযুক্তির সামরিক ব্যবহারের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে তা আমরা বিশ্লেষণ করব। অফকোর্স। যিনি এই মুহূর্তে শুনছেন তার জন্য এটি শুধু একটি প্রযুক্তিগত খবর নয়, এটি এমন একটি বিষয় যা আমাদের ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করবে। তথ্যপ্রযুক্তির এই যুগে কে আসলে প্রযুক্তির উদ্ভাবক আর কে কেবলের ক্রেতা তা বোঝা অত্যন্ত জরুরি। আচ্ছা, বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। সামিটের প্রেক্ষাপট দিয়ে শুরু করা যাক। ২০-২৬ সালের ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির ভারত মণ্ডপে এই সামিট অনুষ্ঠিত হয়। মানুষের বিপুল আগ্রহের কারণে এ সময়সীমা একদিন বাড়াতে হয়েছিল কিন্তু। মানে এতই রেসপন্স ছিল? হ্যাঁ, বিশ্বের ১০০রও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। ২০ জনের বেশি রাষ্ট্রপ্রধান এবং ৬০ জনের বেশি মন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে। অতিথিদের তালিকাটাও কিন্তু যে কোনো হলিউড ব্লকবাস্টারের কাস্টিংয়ের চেয়ে কম ছিল না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ সবাই ছিলেন। আর টেক দুনিয়ার কথা বললে? প্রযুক্তি দুনিয়ার কথা বললে গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেন এআই এর স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিক দারিও আমোদি এবং রিলায়েন্সের মুকেশ আম্বানি একই মঞ্চে উপস্থিত ছিলেন। সোর্স বলছে এই সামিট চলাকালীন $১০০ বিলিয়ন বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশাল অ্যামাউন্ট। মাইক্রোসফট একাই নিম্ন আয়ের দেশগুলোতে এআই পৌঁছাতে এই দশকের শেষে $৫০ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এমনকি মাত্র ২৪ ঘণ্টায় ২.৫ লাখেরও বেশি এআই রেসপন্সিবিলিটি প্লেজ বা এআই ব্যবহারের নৈতিক শপথ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়া হয়েছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল এই সামিটের ভূ-রাজনৈতিক তাৎপর্য। এনডিটিভির একটি ওপিনিয়ন পিস এবং খৈতান অ্যান্ড কোর রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় এটি গ্লোবাল সাউথে বা উন্নয়নশীল বিশ্বে আয়োজিত প্রথম কোনো বড় এআই সামিট। রাইট। এর আগে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সে এআই সামিট হয়েছে ঠিকই, কিন্তু ভারত এখানে নিজেদের থার্ড ওয়ে বা তৃতীয় পথের প্রবক্তা হিসেবে তুলে ধরতে চাইছে। তারা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই এবং ৩৮,০০০ জিপিইউ এর মাধ্যমে প্রযুক্তিকে সাবসিডি দিয়ে সবার জন্য সহজলভ্য করার কথা বলছে। পাশাপাশি সার্ভাম এআই এর মতো প্রতিষ্ঠান তাদের ১০৫ বিলিয়ন প্যারামিটারের মডেল লঞ্চ করেছে, আর সরকার সমর্থিত ভারতজেন পরম 2 মডেলও উন্মোচিত হয়েছে। দাঁড়ান, আলোচনার গভীরে যাওয়ার আগে একটু ব্রেক নেওয়া যাক। যিনি হয়তো নিজের গ্যারেজে বসে এআই বানাচ্ছেন না, তার জন্য এই টার্মগুলো একটু কঠিন মনে হতে পারে। হ্যাঁ, তা ঠিক। এই যে ডিপিআই বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আর ৩৮,০০০ জিপিইউ এর কথা বললেন, এগুলো আসলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে? আর এই ১০৫ বিলিয়ন প্যারামিটার মডেল জিনিসটাই বাকি। খুব প্রাসঙ্গিক প্রশ্ন।
ডিপিআই বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে আপনি ইউপিআই বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সাথে তুলনা করতে পারেন। আচ্ছা, ভারত যেমন ইউপিআই দিয়ে ডিজিটাল পেমেন্ট সবার জন্য সহজ করে দিয়েছে, তেমনি এআই এর ক্ষেত্রেও তারা এমন একটি পাবলিক কাঠামো বানাতে চাইছে যা যে কোনো স্টার্টআপ বা সাধারণ মানুষ সহজে ব্যবহার করতে পারবে। মানে একটা বেস তৈরি করে দেওয়া। ঠিক। আর জিপিইউ হল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, সহজ কথায় এআই এর ইঞ্জিন। বর্তমানে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো এই ইঞ্জিন কুক্ষিগত করে রেখেছে, যার দাম প্রচুর। ভারত সরকার ৩৮,০০০ জিপিইউ কিনে সেটা কম দামে বা সাবসিডি দিয়ে দেশের ডেভেলপারদের দিতে চাইছে। আর ওই ১০৫ বিলিয়ন প্যারামিটার মডেল? প্যারামিটারকে মানুষের মস্তিষ্কের স্নায়ুর সংযোগ বা নিউরাল কানেকশনের মতো ভাবতে পারেন। একটি এআই মডেলের প্যারামিটার যত বেশি হবে, তার ভাষা বোঝার ক্ষমতা, লজিক এবং সূক্ষ্ম বিষয়গুলো ধরার ক্ষমতা তত বাড়বে। ও, বুঝতে পেরেছি। ১০৫ বিলিয়ন প্যারামিটার মানে হল এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং জটিল মডেল, যা মানুষের খুব কাছাকাছি গিয়ে টেক্সট বা ডেটা বিশ্লেষণ করতে পারে। চমৎকার ব্যাখ্যা। তো এত সব বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আর শক্তিশালী এআই মডেলের ঘোষণার পর সাম্মিটের সবচেয়ে বড় আলোচনার বিষয় কি হওয়া উচিত ছিল? কোনো যুগান্তকারী পলিসি? সাধারণ লজিকে তো সেটাই মনে হয়। কিন্তু না, এখানেই বিষয়টার সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। সামিটের সবচেয়ে বড় হেডলাইন হয়ে দাঁড়ালো একটি ৪ পায়ের রোবট কুকুর। গ্রেটার নয়দায় অবস্থিত গালগোটিয়াস ইউনিভার্সিটি সামিটের এক্সপোতে তাদের স্টলে একটি রোবট ডগ প্রদর্শন করে। ওই বিতর্কিত রোবটটা? হ্যাঁ, তারা বেশ ঘটা করে এর নাম দেয় অরায়ন। ডিডি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনিভার্সিটির একজন প্রফেসর নেহা সিং অত্যন্ত গর্বের সাথে দাবি করেন যে এটিই তাদের নিজস্ব সেন্টার অফ এক্সেলেন্সের তৈরি করা একটি উদ্ভাবন। আর ঠিক এই জায়গাটিতেই শুরু হয় আসল বিতর্ক। ইন্টারনেট ব্যবহারকারী বা নেটিজেনদের চোখ ফাঁকি দেওয়া আজকাল প্রায় অসম্ভব। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রযুক্তি বিশ্লেষকরা ধরে ফেলেন যে এই রোবট ডগটি মোটেও গালগোটিয়াস ইউনিভার্সিটির নিজস্ব কোনো উদ্ভাবন নয়। একদমই না। এটি আসলে চীনের ইউনিট্রি রোবোটিক্সের তৈরি ইউনিট্রি গোটু নামের একটি কমার্শিয়াল রোবট ডগ। অনলাইনে যে কেউ এটি কিনতে পারে এবং এর দাম মাত্র ২৮০০ মার্কিন ডলারের কাছাকাছি। হ্যাঁ, মাত্র $২৮০০। রয়টার্স এবং আল জাজিরা রিপোর্টেও বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে যে একটি চীনা কমার্শিয়াল রোবটকে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের তৈরি বলে বিশ্বমঞ্চে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবার এই ঘটনার রাজনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়াগুলোর দিকে একটু নজর দেয়া যাক। এখানে বলে রাখা ভালো, আমরা সোর্স থেকে পাওয়া তথ্যগুলোই হুবহু তুলে ধরছি, কোনো রাজনৈতিক পক্ষ বা দলমত সমর্থন করছি না। অবশ্যই, আমরা শুধু ফ্যাক্টস নিয়ে কথা বলছি। তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথমে এই অরিয়ন রোবট ডগের ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন, কিন্তু যখন সত্যটা সামনে আসে এবং তীব্র সমালোচনা শুরু হয়, তখন তিনি পোস্টটি মুছে ফেলেন। হ্যাঁ, ডিলিট করতে বাধ্য হন। অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই ঘটনার তীব্র সমালোচনা করে, এক্সে পোস্ট করে। তারা বলে যে এই ঘটনা বিশ্বমঞ্চে ভারতকে হাসির পাত্রে পরিণত করেছে এবং চীনা রোবটকে নিজেদের বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যা চরম লজ্জাজনক। গালগোটিয়াস ইউনিভার্সিটি অবশ্য তীব্র সমালোচনার মুখে এক্সে একটি বিবৃতি দেয়। সেখানে তারা দাবি করে যে তারা কখনোই এই রোবটটি নিজেদের তৈরি বলে দাবি করেনি। তাদের বক্তব্য ছিল শিক্ষার্থীদের এআই প্রোগ্রামিং শেখানোর জন্য এবং প্র্যাকটিক্যাল জ্ঞান দেওয়ার জন্যই এই চীনা রোবটটি আনা হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ার কমিউনিটি নোটস কিন্তু অন্য কথা বলছে। একদম। কমিউনিটি নোটস তাদের এই দাবিকে চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেয় যে তারা আসলেই এটিকে অরিয়ন নাম দিয়েছিল এবং প্রকাশ্যে এটি তাদের দলের তৈরি বলে প্রচার করেছিল। শেষ পর্যন্ত সরকারের আইটি সেক্রেটারি এস কৃষ্ণানের নির্দেশে গালগোটিয়াস ইউনিভার্সিটিকে সামিট থেকে তাদের স্টল গুটিয়ে নিতে বাধ্য করা হয়। ঘটনাটা শুনতে যতটা হাস্যকর মনে হচ্ছে, সামিটের অন্যান্য অব্যবস্থাপনার খবর শুনলে বিষয়টা আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কেমন অব্যবস্থাপনা? ব্লুমবার্গ এবং হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী ভিভিআইপি মুভমেন্টের কারণে সাধারণ ডেলিগেটসদের খাবার ও জল ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছিল। বেঙ্গালুরুর এক এন্টারপ্রেনিয়রের স্টল থেকে প্রোডাক্ট চুরি যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল। মানে সিরিয়াসলি? এত বড় একটা সামিটে প্রোডাক্ট চুরি? হ্যাঁ, তো একটা বিশ্ববিদ্যালয়ে বিদেশি প্রযুক্তির ওপর স্টিকার লাগিয়ে নিজের বলে চালানোর চেষ্টা করল।
ব্যাপারটা খুবই বিব্রতকর, সন্দেহ নেই, কিন্তু একটা জিওপলিটিক্যাল একাডেমিক পেপার বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কেন এই বিশ্ববিদ্যালয়ের পিআর স্টান্ট নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে উত্তরটা ক্লিয়ার হবে। কারণ এই ছোট ঘটনাটি আসলে একটি বিশাল বৈশ্বিক সংকটের উপসর্গ মাত্র। ডার্জি পার্কে প্রকাশিত দ্য জিওপলিটিক্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষক একাডেমিক পেপারটি পড়লে এই বিষয়টা পরিষ্কার হয়। আচ্ছা। পেপারটি বলছে বর্তমান বিশ্বে এআই মডেল মূলত 3টি প্রধান বলয় বা ফিলোসফিতে বিভক্ত। প্রথমটি হল মার্কিন মডেল। মার্কিন মডেলটো মূলত টেক জায়েন্ট বা প্রাইভেট কর্পোরেট কোম্পানিগুলো দিয়ে চালিত, রাইট? ইনোভেশন ড্রিভেন। ঠিক। ইউরোপীয় ইউনিয়ন বা ইউ মডেল হল দ্বিতীয়টি। এই মডেলটি পুরোপুরি রেগুলেশন, এথিক্স এবং মানবাধিকার নির্ভর। তাদের এআই অ্যাক্ট এর বড় প্রমাণ। ইউরোপ উদ্ভাবনের চেয়ে এই প্রযুক্তিটি যেন নাগরিকদের গোপনীয়তা নষ্ট না করে সেদিকে বেশি ফোকাস করছে। আর তৃতীয়টা? আর তৃতীয়টি হল চীনা মডেল। এটি সম্পূর্ণ রাষ্ট্র নিয়ন্ত্রিত। সেখানে এআই ব্যবহৃত হয় রাষ্ট্রীয় নজরদারি, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামরিক শক্তি বৃদ্ধির কাজে। তাহলে এই 3 পরাশক্তির বাইরে গ্লোবাল সাউথ বা ভারত, বাংলাদেশ, আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলোর অবস্থান কোথায়? তারা তো এই থার্ড ওয়ের কথা বলছে। তারা চেষ্টা করছে নিজস্ব একটি পথ তৈরি করার, কিন্তু বাস্তবতা হল তাদের নিজস্ব উদ্ভাবন ক্ষমতা বা ইনফ্রাস্ট্রাকচার এখনও প্রাথমিক পর্যায়ে। ফলে তারা এই 3 পরাশক্তির উপর ভীষণভাবে নির্ভরশীল। হার্ডওয়্যারের জন্য হয়তো আমেরিকার ওপর, হ্যাঁ, আর সস্তায় অটোমেশনের জন্য চীনের ওপর। বিষয়টা অনেকটা এরকম শোনাচ্ছে। ধরুন আপনি আপনার বাড়ির নিরাপত্তার জন্য আপনারই এক চরম প্রতিবেশীর কাছ থেকে সিকিউরিটি সিস্টেম ভাড়া করে আনলেন। আপনি হয়তো ভাবছেন আপনার বাড়ি নিরাপদ, কিন্তু দিন শেষে মাস্টার কি বা আসল চাবিটা তো সেই প্রতিবেশীর হাতে রয়ে গেছে। অসাধারণ একটা উপমা দিয়েছেন। ঠিক এই পরিস্থিতিটাকেই একাডেমিক ভাষায় ডিজিটাল ডিপেন্ডেন্সি বা প্রযুক্তিগত পরাধীনতা বলা হচ্ছে। গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির ওই ইউনিট্রি গোটু কিনে এনে ওরিয়ন নাম দেওয়ার ঘটনাটা শুধু একটা চুরি নয়, এটি আমাদের এই গভীর দুর্বলতারই প্রকাশ। রাইট। প্রযুক্তিগত সার্বভৌমত্ব বা ডিজিটাল সভারেনিটি অর্জন করতে না পারলে আমরা উদ্ভাবক হব না, কেবল বিদেশি প্রযুক্তির চিরস্থায়ী ক্রেতা হয়েই থাকব। জিওপলিটিক্স থেকে এবার আলোচনার মোড় একটু ভিন্ন দিকে ঘোরালো যাক। সামিটে কিন্তু শুধু সিভিলিয়ান টেকনোলজি ছিল না, ইন্ডিয়ান আর্মিও তাদের স্টল দিয়েছিল। সেখানে তারা ঘুম শনাক্তকারী প্রযুক্তি এবং এক্স-ফেজ নামক একটি সিস্টেম প্রদর্শন করেছে। এই এক্স-ফেজ জিনিসটা আসলে কি? এক্স-ফেস হল একটি অত্যন্ত অ্যাডভান্সড ফেশিয়াল রিকগনিশন সিস্টেম। এর বিশেষত্ব হল এটি বিশাল ভিড়ের মধ্যেও কাজ করতে পারে। কেউ যদি দাড়ি বড় করে মুখ ঢেকে রাখে বা সানগ্লাস পরে থাকে, তবুও এই সিস্টেম তার চেহারার জ্যামিতিক ম্যাপ তৈরি করে তাকে শনাক্ত করতে সক্ষম। মিলিটারির পাশাপাশি এটি অভ্যন্তরীণ নজরদারির কাজেও ব্যবহৃত হতে পারে। নজরদারির প্রযুক্তি এক জিনিস, কিন্তু আমরা একটু আগে যে 4 পেয়ে রোবট ডগগুলো কথা বলছিলাম, সেগুলোর সামরিক রূপ কিন্তু আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। C4 ISR নেট এবং আর্মি রেকগনিশনের রিপোর্টে এই রোবট কুকুরগুলোকে নিয়ে এমন কিছু তথ্য আছে যা রীতিমতো ভয়ের। তারা এগুলো দিয়ে আসলে কি করছে? সম্প্রতি কম্বোডিয়ার সাথে চীনের একটি যৌথ সামরিক মহড়ায় যা দেখা গেছে তা নিয়ে খোদ মার্কিন কংগ্রেসের তোলপাড় চলছে। ওই মহড়ায় দেখা গেছে 110 পাউন্ড ওজনের একটি 4 পেয়ে রোবট ডগ স্বয়ংক্রিয়ভাবে একটি অটোমেটিক রাইফেল বহন করছে। শুধু বহন করছে নাকি ফায়ারও করছে? শুধু বহনই করছে না, সেটি টার্গেট লক করে নির্ভুলভাবে গুলিও ছুটছে। মার্কিন কংগ্রেস তাদের বার্ষিক প্রতিরক্ষা বিলে চীনের এই রাইফেল হাতে রোবট ডগ প্রযুক্তি নিয়ে পেন্টাগনকে একটি নতুন মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে। তারা এটিকে সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। একটা স্বয়ংক্রিয় কুকুরের পিঠের রাইফেল, মানে ভাবা যায় বিষয়টা, শুনলেই ভয় লাগে। কিন্তু সোর্স ঘাঁটলে দেখা যায় বিষয়টা এখানেই থেমে নেই। এই প্রযুক্তি আরও মারাত্মক রূপ নিয়েছে। ঠিক 2024 সালেই সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শোতে একটি চীনা কোম্পানি যা প্রদর্শন করেছে তা কল্পবিজ্ঞানের চেয়েও ভয়ঙ্কর। তারা এমন একটি রোবট ডগ দেখিয়েছে যার পিঠে 4টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ATGM বসানো আছে। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল একটা কুকুরের পিঠে? হ্যাঁ, এর রেঞ্জ 2 থেকে 4 কিলোমিটার। অর্থাৎ এই ছোট্ট একটা রোবট কুকুর চাইলেই কয়েক কিলোমিটার দূর থেকে একটা প্রমাণ সাইজের ট্যাঙ্ক বা সাজোয়াজান ধ্বংস করে দিতে পারে। এই বিষয়টা অনেকটা ডক্টর জেকেল আর মিস্টার হাইডের গল্পের মতো হয়ে গেল না?
একদম তাই। একটু ভেবে দেখুন যে জিনিসটা একটা টেক সামিটে একটা বিশ্ববিদ্যালয়ের স্টলে খেলনা বা স্টুডেন্টদের প্রজেক্ট হিসেবে প্রদর্শিত হচ্ছে, যাকে আমরা হাসাহাসির পাত্র বানাচ্ছি, সেই হুবহু একই প্ল্যাটফর্ম পৃথিবীর অন্য প্রান্তে স্বয়ংক্রিয়ভাবে মিসাইল ছুটতে পারে। একদিকে এটা একটা নিরীহ শিক্ষণীয় টুল, অন্যদিকে এটা একটা ঠান্ডা মাথার সাইবর্গ কিলার। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই রোবটগুলো শহরাঞ্চলে বা আরবান ওয়ারফেয়ারে গেম চেঞ্জার হতে পারে। যেখানে বড় ট্যাঙ্ক বা গাড়ি ঢুকতে পারে না, সেখানেই ছোট নিঃশব্দ রোবটগুলো অনায়াসে ঢুকে যায়। এগুলোর ভেতরে অটোনোমাস নেভিগেশন সফটওয়্যার আছে, মানে এরা নিজেরাই নিজেদের রাস্তা খুঁজে নিতে পারে। রাডারে এদের ট্র্যাক করা প্রায় অসম্ভব। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এতগুলো রিপোর্ট, জিওপলিটিক্যাল পেপার আর ডিফেন্স টেকনোলজির আপডেট বিশ্লেষণ করে আমরা আসলে পুরো ছবিটাকে কিভাবে দেখতে পারি? 2026 সালের এই ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট এবং এর পিছনের ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রযুক্তির দুনিয়ায় একটি নতুন মেরুকরণ চলছে। গালগোটিয়াস ইউনিভার্সিটির ওই বিতর্কিত অরিয়ান রোবট ডগ কেবল একটি মিথ্যে দাবির গল্প নয়, এটি গ্লোবাল সাউথের প্রযুক্তিগত উদ্ভাবনের চরম অভাব এবং পরাশক্তিগুলোর উপর আমাদের অসহায় নির্ভরতার একটি জীবন্ত প্রতীক। আমরা এখনও মূল প্রযুক্তি তৈরি করার চেয়ে অন্যের প্রযুক্তি কিনে এনে নিজের নামে চালানোর বিপজ্জনক খেলা খেলছি। অর্থাৎ যতক্ষণ না আমরা নিজস্ব সার্বভৌম প্রযুক্তি বা কোর ইনোভেশন তৈরি করতে পারছি, এই ডিজিটাল পরাধীনতা আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আজ আমরা এই সামিটের বিতর্ক নিয়ে হাসাহাসি করছি যে একটি সাধারণ চারপায়ে রোবট ডগ আসলে কে তৈরি করেছে, কিন্তু একটু ভবিষ্যতের কথা ভাবুন। হ্যাঁ, এই একই রোবটগুলো যখন যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেবে কাকে বাঁচতে দেওয়া হবে আর কাকে নিমিষে শেষ করে দেওয়া হবে, তখন কি উদ্ভাবকের নামটা বা কে এটা বানিয়েছে সেই ট্যাগটা আদৌ কোনো অর্থ বহন করবে? নাকি আমাদের এখন থেকেই খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে এই স্বয়ংক্রিয় যন্ত্রগুলোর আসল নিয়ন্ত্রণ, সেই রিমোট কন্ট্রোল বা মাস্টার সুইচটা আসলে কার হাতে থাকছে? গায়ে কাটা দেওয়ার মতো একটা প্রশ্ন। প্রযুক্তি আমাদের কতটা সামনে এগোচ্ছে আর কতটা খাদের কিনারায় ঠেলে দিচ্ছে, তার উত্তর হয়তো ভবিষ্যতই দেবে। যিনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আজকের এই আলোচনাটি তাকে এই রোবট, এআই আর ভূরাজনীতির এক নতুন দিক নিয়ে ভাবতে সাহায্য করবে বলেই আমাদের বিশ্বাস। আজকের মতো এই ডিপ ডাইভ বা গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব জলদি আবার কথা হবে।